তো সকল এটা তো জায়গাতে প্রাসঙ্গিক, সিভিল ক্রিমিনাল দুই জায়গাতেই প্রাসঙ্গিক হচ্ছে, জাস্ট দুইটা জায়গাকে সিভিলের ক্ষেত্রে নির্দিষ্ট করে দিয়েছে যে এই জায়গাতে প্রাসঙ্গিক হবে না। এটা ধারা ধারা 23 আর কি। ধারা 23 আছে, ধারা 23 আছে সিভিলের ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে না, কিন্তু এখানে তো বলছে মানে বিষয়টা এরকম যে সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে সিভিলের, কিন্তু এই দুইটা পয়েন্টে গিয়ে প্রাসঙ্গিক হবে না। এরকম ভাবে স্বীকৃতি নেওয়া হলে প্রাসঙ্গিক হবে না। এটা হলো ধারা 23। কি আচ্ছা দাদা আমাদের এই যে ধারা 4-5 কি 3-4-5 কি পড়াইছেন? ওই তিনের আমি মধ্যে আসলে ছিলাম না। না, তিনের জি। মধ্যে আমরা আমরা এর আগে যাই নেই, 17-র আগে যাই নেই। ও আচ্ছা আচ্ছা, মানে ওদিকে যাবেন আর কি আস্তে আস্তে। যাবো যাবো, ওখানে জাস্ট একটা একটা জায়গা পড়বো আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা 56 থেকে 58 সেখান থেকে ডিরেক্ট প্রশ্ন, কোন কোন ঘটনা দাদা বা কি দাদা? দাদা হ্যাঁ দাদা 31 আর 115 তো প্রায় কাছাকাছি, মানে আপনার এটা মানে আপনার যে অস্বীকার করা যাবে না, 31 তো তাই বলছে, আর আপনার 115 তো তাই বলছে। মানে কি 31-এ গিয়ে বলছে যে অ্যাডমিশন দেওয়া হচ্ছে 17 ধারাতে, যে অ্যাডমিশনের কথা বলছে, আমরা যে অ্যাডমিশন দেই এটার গুরুত্বটা আসলে কি, এটা আমরা কেন দেই, এটার মানে লিগাল লিগাল লিগালিটি কি, এটা লিগাল ইম্পর্টেন্সটা কি। ইম্পর্টেন্সটা হচ্ছে যে তাহলে কি এই অ্যাডমিশনের উপরে ভিত্তি করে কি আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে? উত্তর হচ্ছে না। যেহেতু সিদ্ধান্তে পৌঁছাতে পারে না, এই কারণে এটা কনক্লুসিভ প্রুফ না। অ্যাডমিশনে যা যা বলা হয় এগুলোকে আদালত সত্য হিসেবে ধরে নিয়ে আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছায় না, রাইট? তাহলে কেন দেওয়া হয়? দেওয়া হয় কারণ হচ্ছে এই অ্যাডমিশনে যা যা বলা হয় এটা পরবর্তীতে যেন যারা অ্যাডমিশন দেয় তারা অস্বীকার করতে না পারে। এই অস্বীকার করার ক্ষেত্রে যে একটা বাধা, এই বাধাটা তারা পাবে। এবং এই বাধা নিয়ে তো কথা বলছে আমাদের স্বাক্ষরের 115 ধারা, তখন বলতে হবে স্বাক্ষরের 115 ধারার 15 ধারার এস্টোপেলের মতো মানে অ্যাডমিশন এস্টোপেল হিসেবে কাজ করবে। আচ্ছা দাদা, আমি একটু বুঝতে চাই যে বাদী এবং বিবাদী উভয় পক্ষ যদি এডমিশন দেয় এবং তারা যেমন বাদীর কোনো দাবিকৃত বিষয়ে যে সে সে তার পক্ষে বক্তব্য দিল, বিবাদী যদি সেখান থেকে যদি কোনো বিষয়ে সে যদি স্বীকার করে নেয়, মানে তার সাথে সহমত পোষণ করে বা যেটা সত্য বা এটা মানে এরকম যদি কিছু হয়, তাহলে আদালতের সেটাতে মানে সিদ্ধান্ত দিতে তো কোনো সমস্যা মানে হওয়ার কথা না। আদালত কেন সিদ্ধান্ত মানে দিবে? যদি আদালত দেখতেছে যে এখানে কোনো ঘটনা ঘটেই নেই, আদালত বলবো মামলা, এখানে মামলা করার কোনো কারণ নেই, আপনি মামলা করছেন কেন? আদালত তখন বাদীকে বলবো আপনি মামলা করছেন কেন? ও না, আমি ও বলছি যে যদি বিবাদী হ্যাঁ বিবাদী যদি যেমন স্বীকার করে নেয়। হ্যাঁ ও বিবাদী আচ্ছা যদি আচ্ছা সে আচ্ছা 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 স্বীকারোক্তি সেভাবে স্বীকারোক্তি দেয়। আচ্ছা, বিবাদী যদি স্বীকার করে না তাহলে বিবাদীর বিপক্ষে রায় চলে যাবে, সিদ্ধান্ত দিয়ে দিবে। এখন তাহলে তো এখানে বিষয়টা এরকম, যদি বাদী এবং বিবাদীর দুইজনের মধ্যে যে তারা যে স্বীকারোক্তি দিবে বা তারা যে এডমিশন দিবে সেটা যদি না মিলে, তখনই তো যে আপনার বিচার্য বিষয় মানে যে চলে আসবে যে তো বিচার সেই বিষয় তো ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ বলেন। মানে তখন ওই ওই সেই ক্ষেত্রে এটা তো তাইলে আদালত নিবে না, কারণ যেহেতু দুই পক্ষের বক্তব্য বা দুই পক্ষের স্বীকারোক্তি মানে আলাদা আলাদা, যখন না মিলবে তখন সেটাকে চূড়ান্ত ভাবে নিবে না। তখন আদালত ডিসাইড করবে যে দুইজনের মানে কি মানে কোন কোন দিকে যাবে বা কি সিদ্ধান্ত দেবে এরকম। না, এখানে বাদী তার মতো করে ঘটনা বলে যাবে, বিবাদী তার মতো করে ঘটনা বলে যাবে, বলে যাওয়ার পরে এখান থেকে আদালত অনুমান করে ফ্যাক্টিন ইস্যু নির্ধারণ করবে। তারপরে যেগুলা ফ্যাক্টিন ইস্যু হয়ে গেল, বিচার্য বিষয় হয়ে গেল, সেগুলোই বাদী তার মতো করে প্রমাণ করার চেষ্টা করবে, তার পক্ষে বিবাদী তার মতো করে তার 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 পক্ষে প্রমাণ করার চেষ্টা করবে। এখানে চূড়ান্তর চূড়ান্তর কোনো বিষয় আসতেছে না, মানে বাদী যখন তার মতো করে বলতেছে, বিবাদী যখন তার মতো করে বলতেছে, তারা তো আর কারো মানে
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দুই পক্ষের বক্তব্য তো যেগুলো দিবে সবগুলো তো তাইলে ফ্যাক্টরি ইস্যুর মধ্যে সবগুলো বিষয় আসবে না। ওর মধ্যে আসবে না। ফ্যাক্টরি ইস্যু আদালত ওর উপর ভিত্তি করে ফ্যাক্টরি ইস্যু সে বের করবে, খুঁজে সে ওটা নির্ধারণ করবে। না শুধুমাত্র এরপর না সেটাকে না প্রমাণ না না, শুধু নাকি? এর উপর ভিত্তি করে না। আপনার এখানে প্লেন্ট আছে, যেমন আরজি আছে, আরজি, রিটেন হ্যাঁ, জি, জি, স্টেটমেন্ট আছে, আরজি। স্বীকৃতি আছে, তারপরে ও এই প্রাথমিক সবগুলো প্রাথমিক সাক্ষ্য আছে, প্রাথমিক কিছু ডকুমেন্ট আছে। এগুলোর উপর ভিত্তি করে ফ্যাক্ট ইস্যু নির্ভর করবে, নির্ধারণ করবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি। জি। So, আমরা সেকশন 56 থেকে 58 সেখানে বলছে, সেখানকার একটা ডিরেক্ট প্রশ্ন, কোন কোন বিষয়সমূহ আদালতে প্রমাণের দরকার নাই। আচ্ছা, প্রমাণের দরকার নাই মানে হচ্ছে আদালত সকল বিষয়কে বলে না আপনি প্রমাণ করে দেখান। মানে আপনি একটা কথা বলছেন, আদালত আদালত বলবে পারলাম না, প্রমাণ করে দেখান। আপনি বলতেছেন যে স্যার বাংলাদেশের জাতীয় পতাকা, স্যার বাংলাদেশের আয়তন তো এত। তখন সে বলছে ঠিক আছে, আপনি তাহলে মাইপা যুক্তিয়া প্রমাণ করে দেখান যে বাংলাদেশের আয়তন সত্যিই এত। তাহলে এখানকার কথাটা হচ্ছে 56 থেকে 58 এর কথা হচ্ছে যে আদালত কোন কোন বিষয়ে মানে সময়কে অপচয় করবে না, কোন কোন কিছু কিছু বিষয়কে আদালত বলবে, আইন বলবে যে এগুলো প্রমাণ করার দরকার নাই, এগুলো প্রমাণ করতে গিয়ে যে সময়টা নষ্ট হবে এটা নষ্ট করার দরকার নেই। তাইলে তো ভাই জানাশোনা বিষয়েও প্রমাণ করতে 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 মানে মৃত্যু হয়ে যাবে, বাট কোনো সমাধান হবে না, কোনো জাজমেন্ট আর চোখে দেখা হবে না। তাহলে সেকশন 56 এর কথা হচ্ছে, সেকশন 56 এখানে বলছে আমরা মামলাতে আপনার দেখবেন কোন কোন বিচারক আছে যে কিছু কিছু উকিল, কিছু কিছু না ম্যাক্সিমাম অ্যাডভোকেট আছে যে তারা লয়ের বাইরে গিয়ে মন গড়া কথা বলে, লজিক দেখায়। তো কিছু কিছু বিচারক সেটা সে তখন কিছু কিছু বিচারক বলে যে লার্নেট আপনি আইনের ভাষায় কথা বলুন, রেফারেন্স সহ কথা বলুন। তখন সে যদি বলে যে স্যার এই মামলায় এই কথাটা বলছে, কিছু নজির দেখায়, তখন কি আদালত কি বলে, জজ সাহেব কি বলে ঠিক আছে এরকম একটা নজির যে আছে এই বাংলাদেশে বা ইন্ডিয়াতে, পাকিস্তান এরকম হয়েছে, আপনি এটা প্রমাণ করে দেখেন, এটা কি বলে? এটা কিন্তু বলে না। কেন বলে না? কারণ কারণ এখানে ধরে নিতে হবে বিচারক এই সমস্ত জাজমেন্ট সম্পর্কে জানে, বরং বিচারক খুঁজে দেখবে আছে কি আছে না। এখানে প্রমাণের ব্যাপারটা আপনার অ্যাডভোকেটদের উপর দিবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে যখন একটা মামলায় কেস রেফারেন্স ব্যবহার করা হয় যে এমক অমুক মামলায় এরকম হয়েছে, ইট নিডস নট টু বি প্রুভড, এটা প্রমাণের দরকার নাই। তাহলে সেকশন 56 এ বলছে জুডিশিয়াল নোটিস। জুডিশিয়াল নোটিস আমরা আর একটু সহজ করে বললাম কেস রেফারেন্স। জুডিশিয়াল নোটিস প্রমাণের দরকার নাই। নেক্সট সেকশন 57। সেকশন 57 এ দেখবেন কি 11টা ক্ষেত্র আছে। এর মধ্যে দেখবেন সম্ভবত বাংলাদেশের সীমানা আছে, বাংলাদেশের স্থল সীমানা আছে, বাংলাদেশের নদীপথ আছে, হুম, আদালতের সিল আছে। আহ এগুলো প্রমাণের দরকার নেই। এখন এখন আমাদের আমাদের মনে করেন যে আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ, হ্যাঁ। এখন আপনি যখন বললেন যে আমাদের, আচ্ছা আদালতে যদি আপনি বলেন স্যার আমাদের জাতীয় মাছ আজকে 10 টন মেরে ফেলা হয়েছে, তখন কি আদালত জিজ্ঞেস করবে যে জাতীয় মাছের নাম কি? জিজ্ঞেস করবেন। এটা এটা ধরে নেওয়া হবে যে এটা আদালত জানে। সে যদি নাও জানে তারপরে সে জানে। যেমন আমাদের
আচ্ছা, আমি যদি এখন পাবলিকলি জিজ্ঞেস করি, আপনারা মনে মনে উত্তর দেন, কাউকে আমি লজ্জা দিতে চাচ্ছি না। আমাদের বাংলাদেশের নাম কি? আমাদের বাংলাদেশের সাংবিধানিক নাম কি? এটা আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবং এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অথবা আমাদের বাংলাদেশ সরকারের নাম কি? তো এখন এটা যদি আমি না পারি, আপনি না পারেন, কিন্তু আইন ধরে নিতেছে যে সিটিজেন অফ বাংলাদেশ, আমরা সব জানি, আমরা এগুলো জানি, তো আমরা এগুলো প্রমাণিত, রাইট? তো এখানে এরকম ভাবে 11টা ক্ষেত্র আছে, ওটা দেখলেই পারবেন। এই 11টি ক্ষেত্র আদালত আদালত বলবে না আপনি প্রুফ করে দেখান, আপনি প্রমাণ করে দেখান, এটা বলবে না। তাহলে এটা হচ্ছে সেকশন 57, খুবই সহজ। এবার আসছে সেকশন 58, সেখানে খুব সুন্দর কথা বলছে। আচ্ছা, আপনার দাদা আপনার মধ্যে, হ্যাঁ, 57তে দাদা 57তে বলে বাতিলকৃত 2 নাম্বারে, আবার বলে 5 নাম্বারে বাতিলকৃত, এগুলো আবার কি? হ্যাঁ, না না, ওখানে 13টা, তো দুইটা বাদ চলে জি জি, যাবে, 11টা থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আপনার মনে করেন যে 5টা গুণ আছে, 5 কোয়ালিটিস ইউ হ্যাভ। এই 5টা গুণ থাকার কারণে আপনাকে মানুষ ভালোবাসে। যখন আপনার 5টা গুণ থাকবে না, তখন মানুষ কি কি করবে? আপনাকে খারাপ বলবে। তাহলে যে যে গুণ থাকার কারণে আপনাকে খারাপ বলতেছে, সেই গুণ থাকার কারণেই আপনাকে আবার, না থাকার কারণেই আবার আপনাকে খারাপ বলতেছে। যে গুণ থাকার কারণে আপনাকে ভালো বলতেছে, সেই গুণ না থাকার কারণে আপনাকে আবার খারাপ বলতেছে, ঠিক না? এবার আমরা সেকশন 58 দেখব। সেখানে বলছে ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট টু বি প্রুভড। মানে হচ্ছে ফ্যাক্টস অ্যাডমিটেড, ফ্যাক্ট মানে ঘটনা, বিষয়। যে বিষয়গুলোকে অ্যাডমিট করা হয়েছে, যে বিষয়কে স্বীকার করে নেওয়া হয়েছে, সেই বিষয়টা প্রমাণের দরকার নেই। এখানে আসতেছে সেই বিষয়টা, যেমন এরকম আপনার দুইটা শব্দ, স্বীকৃতি আর স্বীকৃত, দুইটা এক জিনিস না। স্বীকৃতি মানে বর্ণনা করা স্বাভাবিকভাবে, আর স্বীকৃত মানে স্বীকার করা, স্বীকার করেছে, পাস্ট টেন্স, অ্যাডমিটেড। তো বাদী যে ঘটনাগুলো আর্যের মধ্যে উপস্থাপন করছে, সেখানকার কয়েকটা ঘটনা বা কিছু তথ্য যদি বিবাদী স্বীকার করে নেয়, বিবাদী মেনে নেয়, যেটা মেনে নিছে তো মেনে নিছেই, এটাকে আদালত প্রমাণ করতে বলবে না। এক, আচ্ছা, যে ঘটনাগুলো বিবাদী মেনে নিছে, সেই ঘটনাগুলো প্রমাণ করা দায়িত্ব কার ছিল বলেন তো? ছিল সে বাদীর। বাদী যেহেতু তার রাজনীতি বিবাদীর বিরুদ্ধে সেই ঘটনাগুলো উপস্থাপন করছে, ঠিক না? আবার এই রিটের স্টেটমেন্টে বিবাদী আবার তার ডিফেন্সে কিছু তথ্য উপস্থাপন করছে, রাইট? সেখান থেকে কোনো একটি তথ্য যদি বাদী স্বীকার করে নেয়, বাদী মেনে নেয়, তাহলে যেই ঘটনাটা বাদী স্বীকার করে নিছে, এটা যদি স্বীকার না করত, তাহলে প্রমাণ করতে হতো কার? প্রমাণ করতে হতো বিবাদীর, স্বাভাবিকভাবে। সে যেহেতু রিটেন স্টেটমেন্টে বলছে, এখন তাকেই তো প্রমাণ করতে হবে, ঠিক না? রিটেন স্টেটমেন্টে যা যা কিছু সব বিবাদীকে প্রমাণ করতে হবে। বিবাদী যদি প্রমাণ করতে পারে, সে মামলা জিতে গেল। আর জিতে যা যা আছে সবকিছু প্রমাণ করবে কে? বাদী প্রমাণ করবে। এখন এই যে না স্বীকার করে নিল, মেনে নিল, এটাকে কি আদালত প্রমাণ করতে বলবে? না, আদালত কোনো প্রমাণ করতে পারবে না। কেন প্রমাণ করতে পারবে না? কারণ তার লেংদি প্রসেস হয়ে যাবে কোর্টের। একবারে কোনো একটা মামলা 50 বছরও শেষ করা সম্ভব হবে না। একটা মামলা 50 বছরও শেষ করা সম্ভব হবে না। ওকে, এবার এবার আসি, আপনি যে ফ্যাক্টটা অ্যাডমিট করবেন, যে ঘটনাটা স্বীকার করবেন, সেই ঘটনাটা স্বীকার করার একটা সময় আছে।
অ্যাডমিট, ADMIT অ্যাডমিট, এই অ্যাডমিট করার একটা সময় আছে। বেসলর করে বুঝছেন, যে ঝেন্দা পায় হিন্দা ধাক্কা মারে, এই মশা কামড়াইতেছে, চারোদিক থেকে মশা কামড়াইতেছে। আচ্ছা, তাহলে এই ফ্যাক্টটা অ্যাডমিট করার বিয়ে করে সময়, নেন দাদা, মশা কামড়াইতো না। ও দাদার অভিজ্ঞতা হয়ে গেছে, যাক তাহলে দাদা ভালোই সুখী আছে। আচ্ছা, এবার আমরা মশারি তো আমারই টাঙ্গাইতে হবে। না, বিয়ে করলে টাকা লাগবে না। আচ্ছা, তো এই যে ফ্যাক্টে অ্যাডমিট করার প্রসঙ্গ, এটা কখন? এই ফ্যাক্টে অ্যাডমিট করতে হবে হচ্ছে এট দ্য টাইম অফ হিয়ারিং, শুনানির সময়। কখন? শুনানির সময়। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি বিফোর হিয়ারিং, শুনানির আগে এই ফ্যাক্টটাকে অ্যাডমিট করতে পারবো কিনা? শুনানির আগে আমরা অ্যাডমিট করতে পারবো কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। বাট কিভাবে? শুনানির আগে যদি আমরা, হিয়ারিং এর আগে যদি কেউ যদি অ্যাডমিট করে কোনো ঘটনাকে অপর পক্ষের, তাহলে সেটা ইট মাস্ট বি ইন রাইটিং, এটা অবশ্যই লিখিতভাবে হতে হবে। তার মানে হচ্ছে আমরা দুইটা প্রেক্ষাপটে ফ্যাক্ট অ্যাডমিট হওয়ার কথা বলতেছি, একটা হচ্ছে শুনানির সময়, আরেকটা হচ্ছে শুনানির আগে। শুনানির আগে এখানে আরেকটা পয়েন্ট আছে 3 নাম্বার, এটা একটু জটিল করে লিখছে, সেখানে আমরা যাব না। এখানে দেখেন, তার মানে হচ্ছে একটা নির্ধারিত সময় বলে দিছে, একটা নির্ধারিত পদ্ধতি বলে দিছে ফ্যাক্টকে স্বীকার করার, ঘটনাকে স্বীকার করার নির্ধারিত সময় কি? শুনানির সময়, অথবা শুনানির আগে, কিন্তু হতে হবে লিখিতভাবে। এই কন্ডিশন যদি ফিল আপ হয়, তখনই কেবল স্বীকৃত বিষয় প্রমাণের দরকার নাই। এখন মনে করেন যে মৌখিকভাবে, মানে ওরালি শুনানির আগে কোন ফ্যাক্ট অ্যাডমিট করা হলো, তাইলে কি হয় বিষয়টা? তাইলে আবার প্রমাণ করতে হবে, রাইট নাকি? যেহেতু আমাকে একটা ওয়ে বলে দিছে, সিস্টেম বলে দিছে যে আপনি যদি শুনানির আগে অ্যাডমিট করতে চান, স্বীকার করতে চান, তাহলে আপনাকে লিখিতভাবে করতে হবে। কিন্তু আমি যদি সেটা অমান্য করি, দ্যাট মিনস এটা আবার প্রমাণ করতে হবে আমাকে, তাহলে স্বীকার করে কোনো লাভ হচ্ছে না, রাইট? এবার আসি, এখানে একবার লাস্টে গিয়ে দেখবেন, কেউ যদি ইংলিশে দেখেন একেবারে শেষে গিয়ে দেখবেন, যেখানে স্পষ্ট করে বলা আছে ইন ইটস ডিসক্রিশনারি পাওয়ার, দ্য কোর্ট ইন ইটস ডিসক্রিশনারি পাওয়ার, আদালত তার বিবেচনামূলক ক্ষমতায়, দ্য কোর্ট মে রিকোয়ার টু বি প্রুভড ফ্যাক্টস অ্যাডমিটেড, অর্থাৎ আদালত তার বিবেচনামূলক ক্ষমতায় স্বীকৃত বিষয়কে প্রমাণ করতে বলতে পারে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? যদি এরকম হয় যে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ঘটনাকে স্বীকার করছেন, সেই স্বীকৃত বিষয়কেও আদালত বলতে পারে আপনি প্রমাণ করে দেখান, কারণ এখানে আদালতের বিবেচনামূলক ক্ষমতা রয়েছে। অর্থাৎ আদালত বিবেচনামূলক ক্ষমতায় সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে অ্যাডমিশন করা, সরি অ্যাডমিশন না, মানে ফ্যাক্টস অ্যাডমিট করা হলেও সেই ফ্যাক্টস অ্যাডমিটেড কে প্রমাণ করতে বলতে পারে, কারণ এখানে আদালতের বিবেচনামূলক ক্ষমতা রয়েছে। তো এটা আমরা দেখলাম সেকশন 50। এটা এখন আমরা প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন তো দেখলামই, আমরা সেকশন 56 থেকে 58 পর্যন্ত প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন, কোন কোন বিষয়সমূহ প্রমাণ করার দরকার নাই? সাক্ষ্য আইনের অধীনে কোন কোন বিষয়সমূহকে প্রমাণ করার দরকার নাই? সাক্ষ্য আইনের অধীনে কোন কোন বিষয়সমূহকে প্রমাণ করার দরকার নেই? তাহলে দাদা এই প্রশ্নটাই তো আপনার ধারা 56 এবং 58 দুটোই তো আসবে 56 থেকে নাকি? 58 সবগুলো দ্বারা আসবে, এটা তো ডিরেক্ট প্রশ্ন, 57 কি আসবে? সবগুলো দ্বারা আসবে, 57 আসবে? হ্যাঁ সবগুলো আসবে। প্রশ্নটা আবার একটু বললে ভালো হতো।
কোন কোন বিষয়সমূহ বা ঘটনাসমূহ প্রমাণ করার দরকার নেই? তাহলে আমাদের সঠিক উত্তর কি? উত্তরটা হচ্ছে 56 থেকে 58। মানে শর্ট শর্ট করে লিখে যাবেন। যারা 56 এটা বলছে, 57 বলছে, 11টা ক্ষেত্রে যদি ক্ষেত্রগুলো পারেন একটু শর্ট করে বলে দিবেন। যারা 58 বলছে যে এই যে দাদা কোন কোন বিষয়গুলো না কোন কোন ঘটনাগুলো দাদা? কোন কোন ঘটনা বিষয়, একই তো বিষয়টা। 57 ধারায় তো সবকটা আপনার দৃষ্টিগোচরে নেবে। সবগুলো তো নিবেই তো। 57 ধারা রেফার করে আমরা আমরা ওই পয়েন্টগুলো একটু লিখে দিলাম, উত্তরটা একটু সাইজ মতো হয়ে গেল। বিষয়টা হচ্ছে এরকম, এরা তো নিবেই, সেটা তো আছেই, বাট পয়েন্টগুলো যদি আমরা দিতে পারি আর কি। তারপর মানে যতটা লেখা যায় বা সংক্ষিপ্ত আকারে যতটুকু দেয়া যায় হ্যাঁ 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 ততটা ভালো আর কি, হ্যাঁ, তারপর হচ্ছে যে 58, মাঠটা ভালো আর কি। তারপর 58 করে দিবেন। এবার আসি পরের প্রশ্ন। ঠিক 57 ধারা উত্তর হবে কোন কোন বিষয়গুলোকে আদালত বিচারিকভাবে দৃষ্টিগোচর করবে, মানে কোন কোন বিষয়গুলোকে আদালত জুডিশিয়াল নোটিশ হিসেবে নিবে। তখন তখন পুরো 57 ধারা একবারে হুবহু লিখে দিবেন যে আদালত 11টা বিষয় প্রমাণ করতে হবে। হ্যাঁ। দাদা এটা কি 2 নম্বর প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন, কোন কোন বিষয়কে আদালত বিচারিকভাবে দৃষ্টিগোচর করবে বা জুডিশিয়াল নোটিশ হিসেবে নেবে। এখানে 56 ধারাকে প্রথমে রেফার করবে না, 56 ধারাকে প্রথমে রেফার করবেন যে 56 ধারাতে বলছে জুডিশিয়াল নোটিশ প্রমাণ করার দরকার নাই, আদালত 57 ধারার আলোকে এই ক্ষেত্রগুলোকে কি করছে বিচারিকভাবে দৃষ্টিগোচর করে নিবে। ওকে, এবার 58 ধারায় 58 ধারার প্রশ্নটা হচ্ছে স্বীকৃত বিষয় প্রমাণের দরকার মানে স্বীকৃত বিষয়কে প্রমাণ করতে হয়, ব্যাখ্যা করুন। স্বীকৃত বিষয়কে প্রমাণ করতে হয়, ব্যাখ্যা করুন। স্বীকৃত বিষয়কে এখানে কি দাদা 56 দ্বারা রেফার করব? হ্যাঁ, শুধু 58 ধারা। স্বীকৃত বিষয় প্রমাণের দরকার হয় এখানে লিখবেন। এখানে কিভাবে লিখবেন যে 58 ধারায় বলছে স্বীকৃত বিষয় কখন স্বীকার করতে হয়, কখন মানে ওই ঘটনা কখন স্বীকার করলে প্রমাণের দরকার হয় না। শুনানির আগে লিখিতভাবে, আর হচ্ছে শুনানির সময়। যদি শুনানির আগে লিখিতভাবে স্বীকার করা না হয় অথবা শুনানির সময় যদি স্বীকার করা না হয় তাহলে স্বীকৃতি বিষয় প্রমাণ করতে হবে এবং আদালত তার বিবেচনামূলক ক্ষমতায় স্বীকৃতি বিষয় প্রমাণ করতে বলতে পারে। তার মানে আমাদের সেকশন 58 বলতেছে স্বীকৃতি বিষয় প্রমাণের দরকার নাই। এখানে আমরা দেখতেছি যে স্বীকৃতি বিষয় প্রমাণের দরকার আছে। কিভাবে? যে মানে যে পদ্ধতি বলে দিচ্ছে সেই পদ্ধতিতে সেই সময় যদি আমরা ফ্যাক্টকে অ্যাডমিট না করতে পারি তাহলে সেটা প্রমাণের দরকার নাই। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, তাহলে 56 থেকে 58 কোন প্রশ্ন আছে কিনা দেখেন তো। দাদা একটু 58 ধারাটা একটু বুঝান আর কি। 58 ধারায় বলছে যে আহ, মনে করেন আপনি বাদী একটা মামলার, হ্যাঁ? তা আপনি আমার নামে মামলা করছেন, তো আমার নামে আপনার বিভিন্ন অভিযোগ তুলে ধরছেন আপনার আর্জিতে বা আপনার কমপ্লেন্টে, হ্যাঁ? এর মধ্যে আমি বিবাদী স্বীকার করলে এর প্রয়োজন নাই। হ্যাঁ এর মধ্যে আমি 2-3টা ঘটনা স্বীকার করে নিলাম। এখন জবের সময় নরমালি অভিযোগটা প্রমাণ করবে কি আপনার প্রমাণ করতে হবে, কিন্তু আমি যখন কিছু বিষয়কে আগেই স্বীকার করে নিব তখন আদালত বলবে না, তখন আদালত বাদীকে বলবে না আপনি প্রমাণ করে দেখান।
যে ওই বিবাদী যে 2-3টা বিষয় স্বীকার করে নিয়েছে আপনার অভিযোগের, সে 2-3টা বিষয়কেও আপনি প্রমাণ করে দেখান, আদালত এটা কিন্তু বলবে না। কিন্তু এখানে কখন আপনি স্বীকার করবেন এটার একটা সময় আছে। সময়টা হচ্ছে শুনানির সময়, অথবা শুনানির আগেও আপনি স্বীকার করতে পারবেন, বা যেটা অবশ্যই লিখিতভাবে হতে হবে। তার মানে শুনানির আগে যদি আপনি স্বীকার করতে চান কোনো ঘটনাকে, স্বীকার করা হয় লিখিতভাবে, তাহলে সেই ঘটনাকে প্রমাণ করার দরকার নেই। ঘটনাকে প্রমাণ করতে দাদা স্বীকৃতির আগে মানে সরি শুনানির আগে যে যদি লিখিত আকারে যে করবে সেটা তো ওই যে কি বলে লিখিত দেয়, জবাব, জবাব লিখিত যে জবাব দেয় সেটার মধ্যে লিখিত প্রমাণ জবাব। সেটার ক্ষেত্রে দিলেই তো হবে, সেটাই তো নাকি? স্বীকার করে নেয়। এখানেই তো স্বীকার করে নেয় বা স্বীকার করে কিংবা অস্বীকার করে, যেটাই লিখিত জবাবের মধ্যেই তো সবটা থাকে। না মনে করেন অস্বীকার করলে সব তো সত্যি বিশেষ। আচ্ছা মনে করেন কি রিটেন স্টেটমেন্টের মাধ্যমে স্বীকার করলো না, একটা পয়েন্টকেও স্বীকার করে নাই, কিন্তু পরবর্তী সময়ে সাক্ষ্য প্রমাণ বিভিন্ন মাধ্যমে স্বীকার করে নিল, সেটাও এর মধ্যে পড়বে। ক্লিয়ার আরিফ ভাই? জি জি ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা 17, 23, 31, 56, 57, 58 দেখলাম। এর পরবর্তীতে কি আছে আমাদের পড়ি নাই? ওই যে সরকারি দলিলাদি কি পড়ানোর দরকার, মানে পড়ার দরকার আছে? দাদা আমরা 32-33 পড়ি নাই এখনো। কত? 32-33 মৃত্যুকালীন ঘোষণা। পড়ছি। এটা ওই 60 সাথে ওইটা মিল ইয়ে রেখে সাথে পড়ছি। ওই যে পড়ানো হয়েছে, আগে 59, পড়ানো 60 হয়েছে এর সাথে যে পড়ছিলাম। ব্যতিক্রম ভাবে পড়ছি। হ্যাঁ আচ্ছা এরপরে 90 পড়লাম। 101 101 থেকে 112, রাইট? জি জি ওকে। রাইট। আর ওই যে ইয়ে পড়ি নাই দাদা, ওই যে 24-25, কেন পড়ছি? 26-27 এগুলা পড়ি নাই। পড়ছি তো, পড়ার কথা তো পড়ি নাই। না জি না দাদা, 24-25 হয় নাই, এগুলা পড়ি নাই দাদা। 32-33 পড়া হয়েছে। ও মানে 24-25, 26-27, 24 থেকে 30 28, পড়তে হবে 29 তো। এগুলা পড়া হয় না। 24 থেকে 31 30 পর্যন্ত। পড়তে 24 থেকে হবে। 30 পর্যন্ত করা হয়েছে দাদা। পড়া তো কথা। জি দাদা, না 24 থেকে 24 পড়া হয় না দাদা। ও বুঝছি। পড়ি নাই। 32-33 আমি বুঝছি। Actually নাই, পড়ানো নাই। ওই যে ক্লাসটা মিস করছে ওই ক্লাসে গেছে নাকি? না আমি জি না না ওইটা পড়া হয় না এটা পড়াই নাই। পড়া হয়েছে প্রিলি ক্লাসে, এখানে না। বুঝছি। জি। আচ্ছা এই সেকশন গুলা পড়া হয় না দাদা। আর ওই যে প্রমাণের বারটা পড়া হয় না। বার্ডেন অফ প্রুফ। বার্ডেন প্রুফ। ঠিক আছে, তো আমরা আজকের মতো একটু বেরোই, মানে একটা লোক আমারে ফোন দিছে, এখনই কথা বলা খুব দরকার। আমরা পরবর্তী ক্লাসে যুক্ত হইয়া আজকে জি শেষ দাদা করি। ওইটা থেকে আজকে পারবেন যেটা বলছিলাম? দাদা একটু কথা বলতে চাইলাম। কোন? দাদা আমরা তো আমি তো